আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের এই আলোচনার সম্মানিত দর্শক, আপনাদেরকে জানাই অত্যন্ত শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার আলোচ্য বিষয় হলো মোস্তফা কামাল আতাতুর্ক এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড। এ বিষয়ে আমি আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। মোস্তফা কামাল আতাতুর্ক সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের যুগে 1298 হিজরি মোতাবেক 1881 খ্রিস্টাব্দে সারানিকায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আলী রেজা বেগ। মোস্তফা কামাল আতাতুর্ক প্রাথমিক শিক্ষার জন্য তিনি ইউরোপিয়ান এক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন এবং সেখানেই তিনি প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। এরপর উচ্চ শিক্ষার জন্য তিনি হাই স্কুলে ভর্তি হয়ে মাত্র 1 বছর পড়ালেখা করেন। তারপর তিনি ইস্তাম্বুলের সামরিক কলেজে ভর্তি হয়ে সেখানে সামরিক শিক্ষা লাভ করেন। সুলতান আব্দুল হামিদের বিরুদ্ধে তার পক্ষ থেকে বিদ্রোহের অভিযোগে তাকে ইস্তাম্বুলে নির্বাসিত করা হয়। কিছুদিন পর ইস্তাম্বুল থেকে পলায়ন করে তার জন্মস্থান সোলানিকায় চলে যান এবং আঞ্জুমান ইত্তেহাদ ও তরাক্কির সদস্য হয়ে সেনাবাহিনীতে যোগদান করেন। 1910 সালে তিনি সামরিক মিশনের জন্য অ্যাটাচি হয়ে ফ্রান্সে যান। এই ভ্রমণ তাকে তুরস্কের উন্নতি ও অগ্রগতির জন্য অস্থির করে তোলে। তুরস্কে যখন আনোয়ার, তলসাত, জাবেদ ও জামালের শাসন চলছিল, এই চারজনের সাথে ব্যক্তিগতভাবে মোস্তফা কামাল আতাতুর্কের দ্বন্দ্ব ছিল। মোস্তফা কামাল আতাতুর্কের আন্তর্জাতিক উদ্দেশ্য এবং তুরস্কের বাইরে উসমানী সাম্রাজ্য বিস্তারে কোনো আগ্রহ ছিল না। এটাকে তিনি দেশের জন্য অনিষ্টকারী মনে করতেন। 1912 সালে বলকান যুদ্ধ আরম্ভ হওয়ার পর বলকান থেকে যখন অনেক নিরীহ মুসলমান ফিরে আসছিল এবং সেখান থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছিল, এটা দেখে তিনি অসহনীয় কষ্টে বিচলিত হয়ে পড়েন। বলকান যুদ্ধের সময় আনোয়ার যুদ্ধমন্ত্রী ছিলেন। তিনি চাইলেন সমস্ত মুসলমানদেরকে এক খলিফার অধীনে নিয়ে আসবেন। এজন্য তিনি জার্মানদেরকে তুরস্কের সেনাবাহিনীর সুসংগঠনের জন্য দায়িত্ব অর্পণ করলেন। মোস্তফা কামাল এই কাজকে অত্যন্ত অপছন্দ করেছিলেন। ইতিমধ্যেই 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর আনোয়ার এবং তার বন্ধুরা তুর্কিদের জার্মানির পক্ষে যুদ্ধ করার আহ্বান জানান। মোস্তফা কামাল এটাকেও অপছন্দ করেছিলেন। তিনি চেয়েছিলেন তুর্কিরা থাকবে নিরপেক্ষ এবং যুদ্ধে যারা জয়লাভ করবে তাদের থেকেই তারা ফায়দা অর্জন করবে। তারপরও তার অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধে অংশগ্রহণ করতে হলো এবং বীরত্বের সাথে তিনি লড়াই করে গেলেন। 1915 সালে গেটলি পোলের যুদ্ধে তিনি বিরাট অবদান রাখেন। এতে তার সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। 1917 সালে তাকে হিজাজের সেনাপতি বানানো হয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে দায়িত্ব সামলানোর পূর্বেই হিজাজ উসমানী খেলাফতের হাতছাড়া হয়ে যায়। ওই বছরেই তিনি জেনারেলের পদে উন্নতি হন। 1918 সালে জার্মান ও তুরস্কের পরাজয়ের মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটলে মোস্তফা কামালের জন্য রাস্তা পরিষ্কার হয়ে গেল। কারণ যুদ্ধের পর যুদ্ধমন্ত্রী ও নেতাগণ দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো। তখন ব্রিটেন এবং তার মিত্ররা ইস্তাম্বুল দখল করে নিল। আনাতোলিয়াতে ভীষণ রাজনৈতিক অশান্তি বিরাজ করল। ওই সময় শান্তি স্থাপনের জন্য মোস্তফা কামাল নির্বাচিত হলেন। তিনি গ্রিসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন এবং 1919 সালে সাকারিয়ার যুদ্ধে তাদেরকে পরাজিত করে গাজী উপাধি ধারণ করলেন। এরপর তিনি খেলাফত ও উসমানী সাম্রাজ্যের অবসান ঘোষণা করে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে স্বাধীনতার ঘোষণা দিলেন। 1924 সালে তিনি প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এবং ওই অবস্থায় 1934 সালে ইন্তেকাল করেন। কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্ক ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করে অতীতের সমস্ত সম্পর্ক ছিন্ন করে
বরং অতীতকে ঘৃণা করতে শুরু করে এবং পাশ্চাত্যবাদী শাসন পদ্ধতির দিকে অগ্রসর হয়। তুরস্কের এই অবস্থার মধ্যে আধুনিক রাষ্ট্রপতি কামাল আতাতুর্কের চিন্তাধারা, মনোভাব, মেজাজ বোঝা অত্যন্ত জরুরি। তাই এখান থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করা হচ্ছে। কামাল আতাতুর্ক ছিলেন একজন একরোখা টাইপের ব্যক্তি। কলেজ জীবনেই তিনি ছাত্রদের সাথে কম মেলামেশা করতেন, এজন্য তার নিকটতম বন্ধুও অনেক কম ছিল। তিনি খুব দ্রুতই রাগান্বিত হয়ে যেতেন এবং অনেকের সাথে খারাপ ব্যবহার করতেন। তবে তিনি ছিলেন একজন আদর্শবান, মেহনতি ও শৌখিন ছাত্র। প্রবৃত্তির প্রতি তার আকর্ষণ ছিল অনেক বেশি। মদ পান করে শান্তি পেত, এজন্য বারবার মদ পান করত এবং এর জন্য শাস্তির মুখোমুখি হতো। সে আল্লাহকে বিশ্বাস করত না, এর ফলে পরকালের শাস্তিকেও সে পরোয়া করত না। অন্যের প্রতি অবিচার, অন্যের অনুভূতিকে কোনো মর্যাদাই তিনি দিতেন না, কারণ কাউকে তিনি নিজের সমকক্ষ মনে করতেন না। মোস্তফা কামাল মূলত জিয়ালোক আলোপের চিন্তা চেতনা ধারণ করেছিলেন। জিয়ালোক আলোপ আধুনিক ধারণার প্রবক্তা ও চিন্তার নায়ক ছিলেন। আধুনিক রাষ্ট্র গঠনের পেছনে যেহেতু ধর্ম প্রধান বাধা হয়ে দাঁড়ায়, এজন্য ধর্মকে কিভাবে রাষ্ট্র থেকে বের করা যায় এবং ধর্মকে মুক্ত করা যায়, এজন্য বারবার তিনি চেষ্টা করে গিয়েছেন। আলেমদের ক্ষমতাকে তিনি সীমাবদ্ধ করে দেন। শরীয়তের সমাপ্তি এবং কাজীদের দ্বীনি আদালত রহিত করার পেছনে জোর ওকালতি করেছেন। ধর্মীয় আদালতের নতুন পরিবর্তন করে নতুন আদালত ও সিভিল কোর্টের প্রবর্তন করা উচিত, এরকম তিনি মনে করতেন। বাল্যকাল থেকে তিনি বুঝেছিলেন যে তার যুদ্ধ মূলত ধর্মের বিরুদ্ধে। তিনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেন না। ইসলাম ও মজবুত আকীদার মানুষকে তিনি অত্যন্ত ঘৃণা করতেন। পাশ্চাত্য সভ্যতার সঙ্গে তার গভীর প্রেম ও ভালোবাসা ছিল, এজন্য তিনি পাশ্চাত্য সভ্যতাকেই তার দেশে আমদানি করেছিলেন। তিনি যে জিনিসের শিক্ষা দিতেন নিজেও তার উপর আমল করতেন। তিনি এই পাশ্চাত্য সব দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রচার করেছিলেন। মোস্তফা কামাল তার জাতিকে বলেন, আমাদেরকে এক সভ্য ও ভদ্র জাতির পোশাক পরিধান করতে হবে। দুনিয়াতে আমাদের দেখাতে হবে আমরা এক বড় জাতি। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে আমাদের। তিনি তুর্কি টুপি ও মাথা আবৃতকারী সব ধরনের পোশাককে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এর পরিবর্তে হ্যাটের ব্যবহার চালু করেছিলেন। এই হ্যাটের জন্য ধর্মপ্রাণ মুসলমানগণ এত দাঙ্গা ফাসাদ করেছিল যা ক্রুসেড যুদ্ধের আকার ধারণ করেছিল। মোস্তফা কামাল তার নিজের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার পরিকল্পনা করেছিলেন। এজন্য হ্যাটের বিরুদ্ধে যারাই কথা বলতো তাদেরকেই তিনি কঠোর হস্তে দমন করতেন। এমনকি এটা নিয়ে কেউ যদি হাসি ঠাট্টা করতো তাহলে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতেও দ্বিধাগ্রস্ত করতেন না। তিনি এই হ্যাটের যুদ্ধে সফল হয়েছিলেন, শেষমেশ হ্যাটকে প্রতিষ্ঠিত করেই ছেড়েছিলেন। মোস্তফা কামাল প্রকৃতপক্ষে জাতির উপর জয়যুক্ত হয়েছিলেন। দেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করেছিলেন। ধর্ম ও রাজনীতির মাঝখানে এক দেয়াল তুলে দিয়েছিলেন। মানুষ ইচ্ছামতো একটি ধর্মকে পালন করতে পারবে, কিন্তু রাজনীতিতে ধর্মের কোনো অধিকার থাকবে না। খেলাফত ব্যবস্থাকে শেষ করে দিয়েছিলেন। ইসলামী প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনা এবং ইসলামী আইনকে দেশ হতে বের করে সুইজারল্যান্ডের দিওয়ানি আইন, ইতালির ফৌজদারি আইন, জার্মানির ব্যবসা সংক্রান্ত আন্তর্জাতিক আইন প্রণয়ন করা হয়েছিল। তার শাসনামলে তিনি দ্বীনি শিক্ষাকে নিষিদ্ধ করেছিলেন, পর্দাকে আইন বিরোধী বলে সাব্যস্ত করেছিলেন। সহশিক্ষা প্রচলন করা হয়েছিল। আরবি বর্ণের স্থানে ল্যাটিন বর্ণের প্রচলন করা হয়েছিল। আজান আরবিতে নিষিদ্ধ করা হয়েছিল। মোট কথা, মোস্তফা কামাল আতাতুর্ক তুর্কি জাতির এবং রাষ্ট্রের দ্বীনি ভিত্তিকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছিলেন এবং জাতির দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছিলেন।